সবার প্রথমে আমি বুনিয়াদপুর পৌরসভাকে ধন্যবাদ জানাচ্ছি যে তোমরা ঘরে বসে ক্লাস করার একটা সুযোগ পেয়েছ এবং সকল ছাত্রছাত্রীদেরও আমি অভিনন্দন জানাচ্ছি। আমি বিপ্লব বসাক, নারায়ণপুর উচ্চ বিদ্যালয়ের একজন ভূগোলের শিক্ষক। আজ আমি অষ্টম শ্রেণীর জলবায়ু অঞ্চল, দেখবে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে 6 নম্বর অধ্যায়, এটা সম্পর্কে আমরা আলোচনা করব। এই জলবায়ু অঞ্চল, তাহলে জলবায়ু অঞ্চল আলোচনা করতে গেলে আমাদের সবার প্রথমে কিন্তু দুটো বিষয় সম্পর্কে অবগত হতে হবে। কি এই দুটো বিষয়? একটি হলো আবহাওয়া, আর একটি হলো জলবায়ু। তাহলে কাকে বলবো আবহাওয়া আর কাকে বলবো জলবায়ু যদি আমাদের পরিষ্কার না হয়, তাহলে কিন্তু আমরা জলবায়ু অঞ্চল ব্যাপারটাই বুঝতে পারবো না। আবহাওয়া হচ্ছে আমাদের দৈনন্দিন বা কয়েকদিনের আবহাওয়ার বিভিন্ন উপাদান, যেমন উষ্ণতা, আর্দ্রতা, বৃষ্টিপাত, বায়ুর চাপ, বায়ু প্রবাহ, এই সমস্ত কিছুর গড় অবস্থাটাই হলো আবহাওয়া। এই আবহাওয়া কিন্তু প্রতি মুহূর্তে পরিবর্তন হতে পারে। আমরা দেখছি আকাশে এখন ঝকঝকে আকাশ, কিছুক্ষণ পরে দেখা গেল আবার মেঘ করে আসলো, বৃষ্টি হয়ে গেল। তার মানে আবহাওয়া প্রতি মুহূর্তে পরিবর্তন হতে পারে। কিন্তু জলবায়ুটা কি? জলবায়ু হচ্ছে কোনো একটি সুবিশাল অঞ্চলের, অনেকটা অঞ্চল জুড়ে, যেখানে আবহাওয়ার অন্তত পক্ষে 30 থেকে 35 বছরের গড় অবস্থাই হলো জলবায়ু। তার মানে জলবায়ুটা দাঁড়াচ্ছে কি? আবহাওয়া হচ্ছে একটা দৈনন্দিন ব্যাপার, প্রতিদিন কিংবা কয়েকদিনের আবহাওয়ার গড় অবস্থাটা হচ্ছে আবহাওয়া বলছি। কিন্তু জলবায়ু বলছি যে একটা বিশাল অঞ্চলের আবহাওয়ার 30 থেকে 35 বছরের গড় অবস্থাকে বলছি আমরা জলবায়ু। তাহলে এবার প্রশ্ন হলো, জলবায়ু অঞ্চল কাকে বলবো? অর্থাৎ জলবায়ু অঞ্চল কাকে বলবো আমরা? জলবায়ু অঞ্চল কোন একটি নির্দিষ্ট স্থানের বা একটি অঞ্চলের জলবায়ু, বিশেষত উষ্ণতা, আর্দ্রতা যদি একই ধরনের হয়ে থাকে, তখনই সেই অঞ্চলটিকে বা স্থানটিকে আমরা জলবায়ু অঞ্চল হিসেবে চিহ্নিত করব। আমি আরেকবার বলছি, একটি সুবিশাল অঞ্চলের বা একটি সুবিশাল স্থানের জলবায়ু তথা উষ্ণতা ও আর্দ্রতা যদি একই ধরনের হয়, তখন সেটাকে একটা জলবায়ু অঞ্চল হিসেবে চিহ্নিত করব। যেমন তুন্দ্রা জলবায়ু অঞ্চল, আমরা জানি সেখানে শীতল জলবায়ু অঞ্চল। আবার যদি নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে যাই, সেখানে দেখব উষ্ণ আর্দ্র জলবায়ু লক্ষ্য করা যায়। তাহলে এবার আসছি আমাদের মেন টপিকে, জলবায়ু অঞ্চল। এই জলবায়ু অঞ্চল আমাদের যে বিভিন্ন জলবায়ুবিদ আছে, তারা বিভিন্নভাবে চিহ্নিত করেছে। এদের মধ্যে অন্যতম হলো কোপেন, থর্নথয়েট প্রমুখ। কিন্তু আমাদের সেই চিহ্নিতকরণ সমস্ত জলবায়ু পড়ার প্রয়োজন নেই। শুধুমাত্র আমাদের সিলেবাসে 4টি জলবায়ু সম্পর্কে আলোচনা করা আছে। কি কি এই 4টি? প্রথম, নিরক্ষীয় জলবায়ু অঞ্চল। নিরক্ষীয় জলবায়ু অঞ্চল। 2, ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চল। 3, ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল। 4, তুন্দ্রা জলবায়ু অঞ্চল। এই 4টি বিষয় সম্বন্ধে আমাদের
সিলেবাসে পড়তে হবে। নিরক্ষীয় জলবায়ু অঞ্চল, ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চল, ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল এবং তুন্দ্রা জলবায়ু অঞ্চল। আমরা এবার একে একে জলবায়ু অঞ্চলটা, প্রত্যেকটা জলবায়ু অঞ্চল সম্পর্কে বিস্তারিত পড়ব। তোমরা একটু বইটা খুলে নাও, আর যদি পারো খাতা পেনটা রেডি করে রাখো, কারণ আমি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং খুব সহজে মুখস্থ করার ব্যাপারটা সম্বন্ধে তোমাদের অবগত করব। তাহলে আমরা প্রথমেই চলে আসছি নিরক্ষীয় জলবায়ু সম্পর্কে। নিরক্ষীয় জলবায়ু অঞ্চল। সবার প্রথমে জানতে হবে নিরক্ষীয় জলবায়ু অঞ্চল কোনটা, কোথায় দেখা যায়। আমরা যদি ম্যাপটার দিকে লক্ষ্য করি, তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা পৃথিবীর মানচিত্র আছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, আফ্রিকা, এশিয়া, ইউরোপ, অস্ট্রেলিয়া, আন্টার্কটিকা, এটা গ্রিনল্যান্ড একটা দ্বীপ। তো আমরা জানি এর মাঝখান দিয়ে একটা রেখা গেছে, যাকে আমরা বলে থাকি নিরক্ষ রেখা, যার মান কত? 0 ডিগ্রি। এখানে বলছে নিরক্ষীয় জলবায়ু অঞ্চল। তোমরা একটু লক্ষ্য করো যে এই যে নিরক্ষ রেখা, এর উপর দিকটা আস্তে আস্তে অক্ষাংশ বাড়তে থাকে, বাড়তে বাড়তে 90 ডিগ্রিতে পৌঁছায়, আবার নিচের দিকে বাড়তে বাড়তে 90 ডিগ্রিতে পৌঁছায়। অর্থাৎ এটা উত্তর গোলার্ধ, এটা দক্ষিণ গোলার্ধ। তো এই নিরক্ষ রেখা থেকে উত্তরে এবং দক্ষিণে অর্থাৎ উভয় দিকে 5 থেকে 10 ডিগ্রি, অর্থাৎ প্রায় এতটা, 5 থেকে 10 ডিগ্রি অঞ্চলের মধ্যে এক বিশেষ ধরনের জলবায়ু দেখতে পাওয়া যায়, যেখানে উষ্ণতা প্রায় সারা বছর একই থাকে, বৃষ্টিপাতও একই থাকে, আর্দ্রতা খুব বেশি থাকে। এই জলবায়ুটি হচ্ছে নিরক্ষীয় জলবায়ু অঞ্চল। তাহলে চলে আসছি, এবার পয়েন্ট করে লিখে নাও, ছোট ছোট করে বলবো আমি। প্রথমে চলে আসছি অবস্থান, অর্থাৎ এই যে বললাম নিরক্ষীয় জলবায়ু অঞ্চল, এটা পৃথিবীর কোথায় কোথায় আছে, এটা আমরা দুই ভাগে ভাগ করে বলতে পারি। একটা বলতে পারি অক্ষাংশগত বিস্তার, অক্ষাংশগত বিস্তার কত? খুব সংক্ষেপে লিখব, উভয় গোলার্ধে, উভয় গোলার্ধে 5 ডিগ্রি থেকে 10 ডিগ্রি অক্ষাংশের মধ্যে লক্ষ্য করা যায়। আমরা দেখতে পাচ্ছি এই 0 থেকে 5, এদিকে 5 থেকে 10, এদিকে 0 থেকে 5 থেকে 10। তাহলে অক্ষাংশগত অবস্থান যদি বলি বা বিস্তার যদি বলি, তাহলে 5 ডিগ্রি থেকে 10 ডিগ্রির মধ্যে উভয় গোলার্ধে এটা লক্ষ্য করা যায়। এবার যদি আমরা ভৌগোলিক বন্টন বলি, ভৌগোলিক বন্টন অর্থাৎ কোথায় দেখা যায়। এর আগে এটা তো বললাম অক্ষাংশের ভিত্তিতে দেখা যায় গুরুত্বপূর্ণ কয়েকটি অংশে, যেমন দক্ষিণ আমেরিকা। এটা এই দক্ষিণ আমেরিকার আমরা নাম শুনেছি আমাজন অববাহিকা। এই আমাজন অববাহিকার এবং তৎসংলগ্ন অঞ্চলে কিন্তু এটি দেখা যায়। আমি একটু দাগ দিয়ে দেখাচ্ছি, এখানে দেখতে পাওয়া যায় নিরক্ষীয় জলবায়ু অঞ্চল। আর কোথায়? আফ্রিকায় যদি যাই, আফ্রিকার কঙ্গো অববাহিকা এবং তার পাশে আশেপাশে অঞ্চল জুড়ে এটি লক্ষ্য করা যায়। এটি দক্ষিণ পূর্ব এশিয়াতে যদি যাই, সেখানে ইন্দোনেশিয়া, জাভা, বর্নিও, ফিলিপিন্স এই দ্বীপ সমূহগুলোতে দেখতে পাওয়া যায়। শ্রীলঙ্কার দক্ষিণ অংশে দেখা যায়। হ্যাঁ, তবে ভারতেও দেখা যায়। ভারতে কোথায়? ভারতে পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে, অর্থাৎ ঠিক এই সব জায়গায় নিরক্ষীয় জলবায়ু অঞ্চল কিছুটা লক্ষ্য করা যায়। এই গেল আমাদের অবস্থান। এটা ছোট প্রশ্ন হতে পারে যে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের অবস্থান বর্ণনা করো, হয়তো 3 নম্বর দিল, তখন আমরা অক্ষাংশগত বিস্তার দেব এবং ভৌগোলিক বন্টন হিসাবে কয়েকটা নাম উল্লেখ করব।
আবার ম্যাপ পয়েন্টিং আসতে পারে, ওয়ার্ল্ডের ম্যাপ দিয়ে বলে দিল যে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলগুলি চিহ্নিত করো, সেক্ষেত্রে খালি দাগ দিয়ে চিহ্নিত করলে হয়ে যাবে। এবার চলে আসছি আমি বৈশিষ্ট্য। এটাও একটা প্রশ্ন হয় যে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের কয়েকটি বৈশিষ্ট্য উল্লেখ করো। বৈশিষ্ট্য আমরা মুখস্থ করার জন্য খুব ছোট ছোট করে কিছু পয়েন্ট লিখে নিব। প্রথম পয়েন্ট আমরা বলতে পারি এই জলবায়ু অঞ্চলের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে ঋতু বৈচিত্র্যহীন। তাহলে আমি 1 নম্বর দিয়ে বা গোল্লা দিয়ে লিখতে পারি ঋতু বৈচিত্র্যহীন। কেন বলছি? কারণ এই যে জলবায়ু অঞ্চল, এখানে সারা বছর একটি ঋতু দেখতে পাওয়া যায়, সেটি হলো গ্রীষ্মকাল। অন্য কোনো ঋতু দেখতে পাওয়া যায় না। তাই প্রথম পয়েন্টে লিখব নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের ঋতু বৈচিত্র্যহীন। এখানে মূলত একটি ঋতু দেখতে পাওয়া যায়, সেটি হলো গ্রীষ্মকাল। 2 নম্বরে আমরা লিখতে পারি উষ্ণতা। এই অঞ্চলের বার্ষিক গড় উষ্ণতা কত? এই অঞ্চলের বার্ষিক গড় উষ্ণতা 27 ডিগ্রি সেলসিয়াস। 27 ডিগ্রি সেলসিয়াস। এবার একটা পয়েন্ট করতে পারি উষ্ণতার প্রসার। উষ্ণতার প্রসার। উষ্ণতার প্রসারটা কি? প্রসার আর প্রসার দুটো জিনিস আলাদা। প্রসার বলতে কোনো একটা জায়গার হাইয়েস্ট উচ্চতা, হাইয়েস্ট উষ্ণতা মাইনাস লোয়েস্ট উষ্ণতা যে তফাৎ, সেটি হচ্ছে উষ্ণতার প্রসার। কত? এখানে উষ্ণতার প্রসার 5 ডিগ্রি সেলসিয়াস। এবার চলে আসছি আর্দ্রতা। এই নিরক্ষীয় অঞ্চলে যেহেতু সারা বছর বৃষ্টিপাত হয়ে থাকে, উষ্ণতাও বেশি থাকে, তাই বাতাসে আপেক্ষিক আর্দ্রতা থাকে পৃথিবীর মধ্যে সর্বাধিক। কত? এখানে সারা বছরই প্রায় 85% থেকে 95% আর্দ্রতা লক্ষ্য করা যায়। এবার আসছি বৃষ্টিপাত। আমি বললাম এই অঞ্চলে নাকি সারা বছর বৃষ্টিপাত হয়। তাই কত বৃষ্টিপাত হয়? এই অঞ্চলের বার্ষিক গড় বৃষ্টিপাত 200 সেমি থেকে 250 সেমি বা তারও বেশি বৃষ্টিপাত হয়ে থাকে। এখানে আরো একটা পয়েন্ট করতে পারি, সেটা হচ্ছে 4 o'clock রেইন। 4 o'clock রেইন বাংলায় যাকে বলা হয় 4 ঘটিকা বৃষ্টিপাত। এই যে নিরক্ষীয় জলবায়ু অঞ্চল, এই নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে প্রচন্ড গরম থাকে দুপুরের দিকে, যেহেতু সূর্যরশ্মি সারা বছর লম্বভাবে কিরণ দিচ্ছে, বছরে 2 দিন একেবারে লম্বভাবে এবং বাকি দিনগুলিতে প্রায় লম্বভাবে কিরণ দেয়, যার ফলে দুপুরের পর আকাশে কিউমুলোনিম্বাস মেঘের সৃষ্টি হয় এবং 4টার দিকে অর্থাৎ বিকেল 4টার দিকে বজ্রবিদ্যুৎ সহ পরিচালন বৃষ্টিপাত হয়। এই ঘটনাটি প্রতিদিনই ঘটে থাকে, অর্থাৎ প্রতিদিন বিকেল 4টার নাগাদ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে। তাই নিরক্ষীয় অঞ্চলের এই পরিচালন বৃষ্টিকে বলা হচ্ছে 4 o'clock রেইন। আরো একটা বৈশিষ্ট্য এখানে উল্লেখযোগ্য, সেটি হচ্ছে উইন্টার অফ ট্রপিক। উইন্টার অফ ট্রপিক্স অর্থাৎ আমরা বললাম নিরক্ষীয় অঞ্চলে খুব গরম, কিন্তু প্রতিদিন বৃষ্টিপাত হচ্ছে, এর ফলে রাত্রে যথেষ্ট শীতল আবহাওয়া বিরাজ করে। তাই নিরক্ষীয় অঞ্চলের রাত্রিকে আমরা বলে থাকি ক্রান্তীয় শীতকাল বা উইন্টার অফ ট্রপিক্স। তাহলে এখানে ছোট প্রশ্নের জন্য বিখ্যাত যে ক্রান্তীয় শীতকাল বা উইন্টার অফ ট্রপিক্স কাকে বলা হয় বা কোন জলবায়ু অঞ্চলের রাত্রিকে বলা হয়, তখন বলতে হবে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের রাত্রিকে বলা হয় উইন্টার অফ ট্রপিক্স বা ক্রান্তীয় শীতকাল। আর 4 o'clock রেইন সেটি কোথায় দেখা যায়, তখন বলতে নিরক্ষীয় অঞ্চলে
যে পরিচলন বৃষ্টিপাত হয় তাকেই বলা হয় 4 o'clock রেন। তাহলে এই আমার হলো বৈশিষ্ট্য। এটি 3 নম্বরের বেশি আসে না কখনোই। 3 নম্বর যখন দিবে তখন আমরা 4 থেকে 5টি পয়েন্ট সুন্দর করে উল্লেখ করব, পয়েন্ট করব এবং ছোট ছোট ব্যাখ্যা করলেই হবে। এবার আমরা চলে আসব এই অঞ্চলের জীব বৈচিত্র্যে, অর্থাৎ এই যে নিরক্ষীয় জলবায়ু অঞ্চল বললাম তার জীব বৈচিত্র্য। জীব বৈচিত্র্য, জীব বলতে আমরা কি বুঝি? জীব বলতে আমরা বুঝি উদ্ভিদ এবং প্রাণী। তাহলে যদি জীব বৈচিত্র্যের বর্ণনা আসে তাহলে কিন্তু উদ্ভিদ সম্পর্কেও লিখতে হবে এবং প্রাণী সম্পর্কেও লিখতে হবে। তাহলে প্রথমে চলে আসছি উদ্ভিদ। আমরা এটা ভালো ভাষায় লিখব স্বাভাবিক উদ্ভিদ। স্বাভাবিক উদ্ভিদ। সবার প্রথমে জানতে হবে যে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে কোন কোন ধরনের উদ্ভিদ দেখতে পাওয়া যায়। আমরা দেখলাম যে নিরক্ষীয় অঞ্চলে উষ্ণতা সারা বছর প্রায় সমান, প্রতিদিনই বৃষ্টিপাত হয়, বাতাসে আপেক্ষিক আর্দ্রতা প্রায় 85 থেকে 95%। এইখানে যেসব উদ্ভিদ দেখতে পাওয়া যায় সেগুলি হলো রোজউড, আয়রনউড, মেহগনি, বাঁশ। বাঁশ বলতে আমাদের এখানে যে ছোট ছোট বাঁশ দেখতে পাওয়া যায় চিকন চিকন সেগুলো না, ওখানে বেশ মোটা মোটা বাঁশ লক্ষ্য করা যায়। এছাড়াও আরো একটা বিখ্যাত উদ্ভিদ রাবার। এই সমস্ত উদ্ভিদ এখানে লক্ষ্য করা যায়। এইখান থেকে একটা প্রশ্ন আসে যে নিরক্ষীয় অঞ্চলে স্বাভাবিক উদ্ভিদ তথা নিরক্ষীয় অরণ্যের কয়েকটি বৈশিষ্ট্য লিখো। অর্থাৎ এই যে বললাম স্বাভাবিক উদ্ভিদ, এই সব উদ্ভিদের যে বন তৈরি হলো, এই যে আমাজন নদীর অববাহিকা, কঙ্গো নদীর অববাহিকা, সুমাত্রা, জাভা, বর্নিও প্রভৃতি দ্বীপে এই অরণ্যের কয়েকটি বৈশিষ্ট্য উল্লেখ করো। এটাও 3 নম্বরে আসে। চলে আসছি বৈশিষ্ট্যে। তোমরা অনেকেই অ্যানাকোন্ডা সাপের নাম শুনেছ, হয়তো অনেকে অ্যানাকোন্ডা সাপের উপর যে সিনেমা তৈরি হয়েছে সেটি দেখেছ। সেখানে যে অরণ্যের কথা বলা হয়েছিল অর্থাৎ অরণ্যটা দেখানো হয়েছিল সেই গভীর অরণ্যটাই হচ্ছে এই নিরক্ষীয় অরণ্য। এই অরণ্যের বৈশিষ্ট্য কি? প্রথম বৈশিষ্ট্য আমরা বলবো যে চিরসবুজ। এই অরণ্যের যে গাছগুলি তার পাতা সারা বছর ডিপ সবুজ হয়ে থাকে, কারণ প্রতিদিন বৃষ্টিপাত হয়, প্রতিদিন আমরা দেখতে পাই উষ্ণতা প্রায় একই ধরনের, আর্দ্রতা বেশি, তাই সারা বছর পাতা সবুজ থাকে। তাহলে এই অরণ্যকে সেই জন্য বলা হয় চিরসবুজ অরণ্য। তাহলে এই পয়েন্টটা দিয়ে আমরা ব্যাখ্যা করব এক লাইন যে এই অরণ্যের পাতাগুলি সারা বছর সবুজ থাকায় এই অরণ্যকে আমরা বলে থাকি চিরহরিত অরণ্য। 2 নম্বর পয়েন্ট করতে পারি গোধূলি অরণ্য। কেন গোধূলি অরণ্য বলছি? গোধূলি কাকে বলি? আমরা সূর্য ডোবার ঠিক পর মুহূর্ত এবং সন্ধ্যার ঠিক আগের মুহূর্ত, যখন আকাশটা হালকা লাল হয়ে যায় সূর্যের আভায়, সূর্যাস্তের পর, সেটাকে আমরা গোধূলি বলে থাকি, সন্ধ্যার ঠিক পূর্ব মুহূর্ত। তো এই অরণ্যকে বলছি গোধূলি অরণ্য। কেন? কারণ এই অরণ্যের গাছগুলি এত ঘন জন্মায় যে সূর্যের আলো অরণ্যের তলদেশে পৌঁছাতে পারে না, তাই এই অরণ্যকে বলা হয় গোধূলি অরণ্য। বৃক্ষের প্রকৃতি। মানে গাছের প্রকৃতি কেমন হবে? গাছগুলি হবে খুব লম্বা, গাছগুলি বেশ মোটা হবে এবং যথেষ্ট ভার হবে। 4 বলতে পারি বিভিন্ন প্রজাতির বৃক্ষের সমাবেশ।
বিভিন্ন প্রজাতির বৃক্ষের সমাবেশ। সেটা কি, যে এই অরণ্যে মাত্র 1 বর্গ কিলোমিটারের মধ্যে প্রায় 300 প্রজাতির বৃক্ষ দেখতে পাওয়া যায়, অর্থাৎ পাশাপাশি বিভিন্ন ধরনের উদ্ভিদ দেখতে পাওয়া যায়। আমরা যদি পাইন বন লক্ষ্য করি, যে খালি পাইন গাছ, ঝাউ বন লক্ষ্য করে দেখা যাচ্ছে খালি ঝাউ গাছ, কিন্তু এখানে তা নয়, এখানে প্রতি মুহূর্তে নতুন নতুন উদ্ভিদ লক্ষ্য করা যায়, অর্থাৎ একই ধরনের উদ্ভিদ কখনোই পাশাপাশি থাকে না। নেক্সট, এই অরণ্যের গাছের পাতাগুলি বেশ বড় বড় হয়ে থাকে। এই অরণ্য সারা বছর ফুল ফলে সজ্জিত থাকে। এই অরণ্যের তলদেশে যদি তাকাই আমরা, যেহেতু বৃষ্টিপাত বেশি, আর্দ্রতা বেশি, তাই এই অরণ্যের তলদেশ সবসময় স্যাঁতস্যাঁতে। তাহলে এখানে একটা পয়েন্ট করে দিতে পারি, অরণ্যের তলদেশ। অরণ্যের তলদেশ কেমন হবে? স্যাঁতস্যাঁতে। 1 2 3 4 5, আমি আরেকটা বললাম 6। তাহলে যে কোনো 4টা থেকে 5টা পয়েন্ট দিলেই আমাদের হয়ে যাবে 3 এর অ্যান্সার। তাহলে প্রথম বললাম চিরসবুজ অরণ্য, দ্বিতীয় বললাম গোধূলি অরণ্য, তৃতীয় বৃক্ষের প্রকৃতি, বিভিন্ন প্রজাতির উদ্ভিদ একসঙ্গে অবস্থান করছে, অর্থাৎ বিভিন্ন প্রজাতির বৃক্ষের সমাবেশ, অরণ্যের তলদেশ, তলদেশটা কেমন হবে? স্যাঁতস্যাঁতে। আরো বলতে পারি এই অরণ্য আগাছাপূর্ণ। এই অরণ্যটা তলদেশ এত আগাছাপূর্ণ যে সেখানে প্রবেশ করা কিন্তু খুবই দুঃসাধ্য ব্যাপার। এই গেল আমাদের জীব বৈচিত্র্যের মধ্যে শুধু স্বাভাবিক উদ্ভিদ। এবার আমরা প্রাণীতে চলে আসব। প্রাণী, কি কি প্রাণী দেখা যাবে? এত ঘন অরণ্য, কি ধরনের প্রাণী দেখা যেতে পারে? প্রায় সব ধরনের প্রাণী এখানে লক্ষ্য করা যাবে। তবে যদি আমরা এই অরণ্যকে বিচার করি, তবে লক্ষ্য করা যায় যে এই অরণ্যে যেসব প্রাণীরা গাছে উঠতে পারে, সেই ধরনের প্রাণী কিন্তু এখানে খুব বেশি পরিমাণে পাওয়া যায়। যেমন ওরাংওটাং, শিম্পাঞ্জি, বাদর প্রভৃতি, বিষাক্ত সাপ, বিভিন্ন পাখি। আবার যদি অরণ্যের তলদেশে লক্ষ্য করি, সেখানে হরিণ, জেব্রা, হাতি, জিরাফ, বিভিন্ন প্রাণী লক্ষ্য করা যায়। যদি অরণ্যের কোনো জলভাগে যাই, সেখানে বিপদ। সেখানে রয়েছে মাংসাশী পিরানহা মাছ, সেখানে রয়েছে জলহস্তী, রয়েছে কুমির। এই হচ্ছে আমাদের প্রাণীকুল। এইবার আমরা এখানকার অধিবাসী সম্পর্কে জানবো। এখানকার অধিবাসী কারা কারা এখানে এই বিপদের মধ্যে বসবাস করছে? এটা একটা ছোট প্রশ্ন হয় যে নিরক্ষীয় জলাঞ্চলের 2টি অধিবাসীর নাম বলো। কারা এখানকার স্থায়ী বাসিন্দা? এখানকার যারা স্থায়ী বাসিন্দা তাদের নাম হলো পিগমি, বান্টু, রেড ইন্ডিয়ান। তাহলে এখানে ছোট প্রশ্ন আসতে পারে যে কারা এই অরণ্যে বসবাস করে বা এই অরণ্যের স্থায়ী অধিবাসী কারা? তখন বলবো পিগমি, বান্টু, রেড ইন্ডিয়ান, এরা এখানে বসবাস করে। এরা কিভাবে জীবন যাপন করে? এরা বনের ফলমূল খেয়ে, কাঁচা পশু পাখির মাংস খেয়ে তারা জীবন যাপন করে থাকে। এইবার চলে আসছি এই অরণ্যের শিল্প কি? কোনো কি শিল্প আছে এই অরণ্যে? শিল্প, এত গভীর অরণ্য যেখানে মানুষের প্রতি মুহূর্তে বিপদ, তাই এই অরণ্যে কিন্তু তেমন কোনো শিল্প গড়ে ওঠেনি। চলে আসছি খনিজ সম্পদে। কি খনিজ সম্পদ এখানে পাওয়া যাবে? এই অরণ্যে কিছু কিছু জায়গায় টিন পাওয়া যায় এবং খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস এখানে প্রচুর পরিমাণে সঞ্চিত আছে। এই গেল আমাদের নিরক্ষীয় জলবায়ুর
একটা সম্যক ধারণা। কিন্তু এখানে আর একটা প্রশ্ন আসে যে বর্তমান সভ্যতার আলোতে এইখান নিরক্ষীয় অঞ্চলের অধিবাসীদের জীবনযাত্রার কি কোনো পরিবর্তন ঘটেছে? তখন আমাদের উত্তরটা হবে হ্যাঁ, সাম্প্রতিক এর পরিবর্তন কিছু ঘটেছে। কি ঘটেছে পরিবর্তন? পরিবর্তন ঘটেছে এরকম যে আধুনিক সভ্যতার সংস্পর্শে এসে এই পিগমি, বান্টু, তারপরে হচ্ছে আমাদের রেড ইন্ডিয়ান, এরা কি করছে? এরা হচ্ছে নিজেদের অনেকটা উন্নত করতে পেরেছে। তারা হচ্ছে অরণ্য কেটে বসতি নির্মাণ করছে, সেখানে নতুন নতুন শিল্প কলকারখানা গড়ে উঠছে, সেখানে তারা কাজ করছে। তারপরে এখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, 1970 সালে যখন ট্রান্স আমাজন হাইওয়ে নির্মাণ করা হয়, 1970 সালে, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, 70 সালে ট্রান্স আমাজন হাইওয়ে নির্মাণের মাধ্যমে গোটা পৃথিবীর সঙ্গে এই অঞ্চলটাকে যুক্ত করা হয়েছে। অর্থাৎ এই ট্রান্স আমাজন হাইওয়ে তৈরির পর থেকে এদের জীবনযাত্রায় আমূল পরিবর্তন এসেছে। তারা বর্তমানে বিভিন্ন কলকারখানায় কাজ করছে, তারা কিছু কৃষিকাজও করছে এবং তারা বন্য জীবিকা কিছুটা পরিত্যাগ করে এখন কিছু পোশাক বাইরে থেকে আমদানি ক্রয় করে তারা পড়ছে। তাহলে আমরা দেখলাম যে নিরক্ষীয় জলবায়ু সম্পর্কে একটা সম্যক ধারণা। আমি আরেকবার খুব সংক্ষেপে 1 মিনিটে বলে দিচ্ছি কি কি আমরা পড়লাম। এখান থেকে ছোট প্রশ্ন হিসাবে 1 প্রশ্ন বুঝতেই পারছো। 2 প্রশ্ন যেটা আসতে পারে সেটা হচ্ছে প্রথম আসে নিরক্ষীয় অরণ্যের অবস্থান বা নিরক্ষীয় জলবায়ুর অবস্থান। 3 নম্বরের প্রশ্ন আসে যে নিরক্ষীয় অরণ্যের যে উদ্ভিদ তার পরিচয় দাও এবং এই অরণ্যের কিছু বৈশিষ্ট্য উল্লেখ করো। এখানে আসে যে কারা কারা এখানকার স্থায়ী বাসিন্দা। আবার এখানে আসে শর্ট প্রশ্নের মধ্যে খুব ইম্পর্টেন্ট যেটা বললাম, 1970 সালে ট্রান্স আমাজন হাইওয়ে স্থাপন করা হয়, যার মধ্যে দিয়ে তাদের জীবনযাত্রায় এক আমূল পরিবর্তন আসে। ঠিক আছে, ধন্যবাদ আজকের মতো।